এবার নিউজ 18 প্রাইমে যে খবরের দিকে নজর রাখবো। হিয়ারিং হয়রানি চলছে। কমিশনের নির্দেশিকার পরও অসুস্থ বয়স্কদের দুর্ভোগ জারি। যেমন ছবি বেলপাহাড়ে অ্যাম্বুলেন্সে করে এসআইআর শুনানিতে, অসুস্থ থাকায় অ্যাম্বুলেন্সেই শুনানিতে বৃদ্ধ। রাজু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজু, কমিশনের নির্দেশিকা রয়েছে, কিন্তু তারপরেও এই দুর্ভোগ এড়ানো যাচ্ছে না। দেখো, কমিশনের নির্দেশ রয়েছে, কিন্তু সেই নির্দেশে কিছু গাইডলাইন রয়েছে, কিন্তু সেই গাইডলাইন না দেখেও এই বৃদ্ধদেরকে যে অ্যাম্বুলেন্সে করে বাড়ি থেকে নিয়ে যেতে হচ্ছে হিয়ারিং এর জন্য, যেখানে 81 বছর বয়স এই বৃদ্ধ, তাকে প্রায় 50 কিলোমিটার ঝাড়গ্রাম শহর থেকে 50 কিলোমিটার দূরে গিয়ে হিয়ারিং এ যেতে হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। কারণ সে অসুস্থতার জন্য তার ছেলের কাছে ঝাড়গ্রামের রঘুনাথপুরে তার বাড়িতে থাকতেন। সেই জায়গায় এই হিয়ারিং এ যে হিয়ারিং রয়েছে, ভোটার তালিকায় তার নাম বাদ পড়ে যাবে, তার জন্যই তাকে অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে যেতে হলো। এছাড়াও দেখা যদি হয়, আরো এক গর্ভবতী মহিলা, যার হয়তো আর 2 দিন কিংবা 3 দিন বাকি রয়েছে, সেই গর্ভবতী মহিলাকেও সেখানে আসতে হচ্ছে। এমনকি এখানকার যে সমস্ত ভূমি সমাজ বা আদিবাসী মূলবাসী যারা রয়েছেন, এই আদিবাসী মূলবাসীদের নাম বাদ পড়ে যাচ্ছে। কারণ তাদের এখন আতঙ্ক, আদিবাসী মূলবাসীরা অধিকাংশ সময় দেখা গেছে এর আগে পরিবারের কাজ করতো, বিভিন্ন জায়গায় তারা নামাল কাটতে যেত। সেই জায়গায় এই সুন্দরী সরেন সেখানে বসে রয়েছেন। এখন ভাবছেন তার নাম উঠবে কিনা, ভারতের নাগরিক কিনা, তা নিয়ে দুশ্চিন্তা রয়েছেন। কারণ সে নামাল কাটতে গিয়েছিলেন। সেক্ষেত্রে সেই সময় মানুষ এতটা সচেতন ছিল না, আর সচেতনতার অভাবে হয়তো নামের তালিকায় সঠিক সময় নাম তোলেননি। পরবর্তী ক্ষেত্রে নাম তুলেছেন, কিন্তু নাম এখন যাকে নিয়ে এসেছিল ওনার নাম কি? কত বয়স হবে? ওই 80-85। অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে হলো? শরীরটা ডিস্টার্ব তো তার। হ্যাঁ, ও খুব অসুস্থ আর কি। হ্যাঁ, অসুস্থতার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। হিয়ারিং তো তাহলে তো অন্যরকম ভাবে করা যেত। আর ওটা তো স্যার আমাদের জানা নেই, আসতেই হবে বলেছে, যার জন্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। আর শুনেছি যে 80-85 বছর বয়স যাদের হবে তার আগে নাকি বাড়িতে গিয়ে তাদের হিয়ারিংটা হবে, এটা শুনেছিলাম। হ্যাঁ, তো কই আমরা তো দেখলাম তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে এলো। এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। শুনানিতে ডাক পাওয়ায় হৃদরোগে আক্রান্ত। প্রয়োজনীয় নথি না থাকায় আতঙ্কে মৃত্যুর অভিযোগ। 2002 সালের তালিকায় ছিল না রহিমা বিবির নাম। শুনানির আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুরের লেদার ঘাটের এই ঘটনা। শুনানিতে ডাক পাওয়াতেই মর্মান্তিক পরিণতি। কথা বলবো, প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই। দেখো, বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লেদারঘাট, এখানে 65 বছরের ওই বাসিন্দা রহিমা বিবি, তিনি দীর্ঘদিন ধরে ওই গ্রামে বসবাস করতেন। স্বামীর মৃত্যুর পর তার গ্রামেই নিজের মেয়ে ও জামাইয়ের কাছে থাকতেন। এবার যখন এসআইআর পর্ব শুরু হয়, ঠিক তখনই অন্যান্যদের মতো ওই রহিমা বিবিও গণনার যে ফর্ম, সেই ফর্ম পূরণ করে জমা দেন। কিন্তু সেই ফর্মে 2002 সালের কোনো তথ্য তিনি দিতে পারেননি, তার কারণ তার কোনো ডকুমেন্ট ছিল না। এরপরেই নির্বাচন কমিশন তাকে ডেকে পাঠায়, অর্থাৎ আগামী 2 জানুয়ারি, আগামীকাল তার শুনানির ডেট রয়েছে। এদিকে 2002 সালের কোনো নথি না থাকায় রহিমা বিবিকে তাড়া করতে থাকে আতঙ্ক। রীতিমতো আতঙ্কে তিনি গ্রামেই যে অঞ্চল সদস্য রয়েছে তার কাছে যান, কি করে কি হবে, কিভাবে তার নাম তোলা যাবে, এই ধরনের কথা বলতে থাকেন। এবং লোক মুখে তিনি ডিটেনশন ক্যাম্প, পুশব্যাকের কথা শোনেন, তাতে আরো আতঙ্কিত হয়ে পড়েন। যে কারণেই কিন্তু রীতিমতো জর্জরিত হয়ে পড়ছিলেন, কুড়ে খাচ্ছিল, আদৌ নাম তুলতে পারবেন না, ভোটের কার্ড বাতিল হয়ে যাবে, এই আতঙ্ক নিয়েছিলেন। তার যেমনটা স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজন জানাচ্ছে, যে এর আগেও তিনি বলেছিলেন তার কাগজপত্র নেই, নাম নেই, তাই তিনি আত্মহত্যা করবেন। অবশ্যই গতকাল বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়, বাড়িতেই তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোকের ছায়া। পরিবার সম্পূর্ণ দায়ী করছে এই এসআইআর পদ্ধতিকে, কারণ এসআইআর এর জন্যই কিন্তু এই মৃত্যু হয়েছে রহিমা বিবির। হার্ট অ্যাটাক করে মারা গেছে। নোটিশে এসেছিল, ডেকেছে 2 তারিখে যাবার, ঠিকও হলো। আমরা চারিদিকে ওই টেনশন ঢুকে গেল। ওইটি যেমনি শুনল যে আমার তার আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলাম, আমার নামটাই আর হলো নি নাকি, ওইটার টেনশনটা আর হয়। বিচলিত ছিল না, আমার আর ডেট নেই, হ্যাঁ নাম কাটা যাবে, সবাই ভয় খাওয়াচ্ছে, এসে আত্মীয় বাদ চলে যাবে, ক্যাম্পে থাকতে হবে, সব ইত্যাদি বলছিল। তো আমি তবু আশা দিয়েছিলাম যে তোমার কোনো চিন্তা নেই,
বিষয়টা আমি প্রধানের সাথে কথা বলছি। এই এসআইআর এর ঘটনা নিয়েই তো আজকে হার্টফেল করলো। দিকে দিকে আতঙ্কে মৃত্যুর অভিযোগ, যেমন স্বরূপনগরে এসআইআর আতঙ্ক এখানেও তাড়া করে বেরিয়েছে। সঠিক কাগজপত্র না থাকায় আতঙ্কের অভিযোগ। 27 ডিসেম্বর হিয়ারিং এর পর থেকেই আতঙ্ক। কি ঘটেছিল জানবো, অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো, এই যে স্বরূপনগর থানার স্বরূপদা গ্রামের সুলতান সর্দার 60 বছর বয়সের বৃদ্ধ, তিনি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু তারপরেও তার বাড়িতে হিয়ারিং এর চিঠি আসে এবং গত 27 তারিখে স্বরূপনগরের যে ব্লক অফিস, সেই ব্লক অফিসে গিয়ে তিনি যখন তার কাগজপত্র জমা দেয় হিয়ারিং এ যান, তখন সেখান থেকে তাকে বলা হয় যে কাগজপত্র সঠিক নেই, এইটা তাকে বলা হয়। তারপরেই কিন্তু তিনি চিন্তিত হয়ে পড়েন এবং রীতিমতো তাকে দুশ্চিন্তা তাকে তাড়া করে নিয়ে বেড়ায় এবং বাড়িতে আসার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলেই কিন্তু তার পরিবারের থেকে যেটা অভিযোগ করা হচ্ছে। এবং তারপরে আজকে সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান এবং এলাকার মানুষ থেকে শুরু করে তার পরিবারের যেটা দাবি করছে যে এই যে এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এতটাই জটিল যে তার যে কারণে আতঙ্কিত হয়ে এই সুলতান সর্দার তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেলেন। এই যে এসআইআর এর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে অনেকটাই সরলীকরণ করার দরকার, না হলে শুধু সুলতান সর্দার না, এরকম আরো প্রচুর মানুষ আছে যারা আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। দিকে আতঙ্কের এই একই ছবি ফুটে উঠছে। 4-5 দিন আগে নোটিশ আসে, তো এসআইআর জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায়। যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি আব্বা ওই যে বিছানায় শুয়ে পড়লো, আব্বার আর তুলতে পারলাম না। মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআইআর টেনশন, ওই জিনিসটাই আগে দূর করতে হবে আমার তো মনে হয়, তো মানুষ আমরা কেউ বাঁচবো না এমনি। কমিশনের নির্দেশিকা রয়েছে কিন্তু তাকে মানা হচ্ছে। দেখুন একবার এই ছবি, ভাঙা পা নিয়ে শুনানিতে ভোটার, কমিশনের বিরুদ্ধে ভোগান্তির অভিযোগ। ভাঙা পা নিয়ে এভাবে শুনানি কেন্দ্রে কমিশনের বিরুদ্ধে ভোগান্তির অভিযোগ। গাড়িতেই ভোটার শুনানি কেন্দ্রে। কথা বলবো, রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, একদম রুমেলা, দেখো একেবারে দুই পায়ের দুটো পাই কিন্তু ভাঙা, এই অবস্থায় কোনোভাবেই কিন্তু শুনানি কেন্দ্রে আসা সম্ভব ছিল না এই শিক্ষাদেবীর। কিন্তু যে নির্বাচন কমিশনের আধিকারিকরা তাকে কার্যত বলাতে তিনি কিন্তু শুনানি কেন্দ্রে গাড়ি ভাড়া করে নিয়ে এসে শুনানি কেন্দ্রে এসেছেন এবং দুই পা ভাঙা থাকায় তিনি শুনানি কেন্দ্রের বাইরেই বসেছিলেন, ভেতরে আর ঢুকতে পারেননি। তার শুনানি নির্বাচন কমিশনের কর্তারা বাইরে এসে শুনানি সম্পন্ন করেছেন। কিন্তু এই যে অমানবিক ছবি, এই ঘটনাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এইভাবে বাংলার মানুষকে, বাঙালিকে বিজেপি কার্যত অত্যাচার চালাচ্ছে শুনানির নাম। বেশ, কমিশনের বিরুদ্ধেই ভোগান্তির অভিযোগ তুলছেন তারা। দু পাই ভাঙা, সেই ভাঙা পা নিয়ে শুনানিতে ভোটার, কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। দুই পা ভেঙে শয্যাশায়ী শিখা ভৌমিক, যা ছবি আপনারা দেখছেন, নামবাদের আশঙ্কায় গাড়ি ভাড়া করে তাই শুনানিতে। আলিপুরদুয়ারে 215 নম্বর পার্টের ভোটার শিখা ভৌমিক। আর এদিকে একাধিক পাসপোর্ট সহ গ্রেফতার দুজন। ভাড়া বাড়ি থেকে উদ্ধার একাধিক পাসপোর্ট। বারুইপুরের খাসমল্লিক থেকে গ্রেফতার 2। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশার বাসিন্দাদের পাসপোর্ট উদ্ধার। চাকরির টোপ দিয়ে পাসপোর্ট জমা বলে অনুমান। অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই, দেখো, এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের কাছে আরো বেশ কিছু তথ্য উঠে এসেছে। আচ্ছা, যেমন এই রাজ্যেরই নদিয়ার দুজনের পাসপোর্ট রয়েছে, যার মধ্যে পাশাপাশি উড়িষ্যার পাসপোর্ট রয়েছে, বিহারের কয়েকজন বাসিন্দার পাসপোর্ট রয়েছেন। প্রাথমিকভাবে যেটা পুলিশ মনে করছে, বিদেশে চাকরি দেওয়ার টোপ দিয়েই এদের এই পাসপোর্ট জমা রাখতো, অথবা পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করেও তারা এই টাকা নিতে পারে বলে তারা প্রাথমিকভাবে অনুমান করছে। ধৃত দুজনেই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, একজন নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা, একজন মগরাহাট থানার বাসিন্দা। দুজন এই যে খাসমল্লিকের যে বাড়ি, সেখানে প্রায় 8.5 মাস ধরে সেখানে তারা ভাড়ায় ছিলেন
এবং সেখান থেকেই এই চক্র চালাতেন বলে প্রাথমিকভাবে পুলিশ তাদের তদন্ত করে পেয়েছে। আজকে ধৃত দুজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে নিজেদের হেফাজতে চেয়ে। আরো এই তথ্যর যে কিভাবে পাসপোর্ট তারা তৈরি করতো, কেন তাদের কাছে ছিল এবং তাদের কাছ থেকে যে মোবাইল উদ্ধার হয়েছে সেই মোবাইলেও পরীক্ষা করে দেখা হবে যে আদতে এরা কি কাজ করতো। ওকে।